এবার আসা যাক কালীঘাটের কাকুর কথায়। যত কাণ্ড যেন তাকে নিয়ে, আরও ভালো করে বললে তার কণ্ঠস্বর নিয়ে। উফ, কি যুদ্ধটাই না চলেছে বলুন তো গত কয়েক মাস ধরে। তবে জানেন কি, এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা জিনিসটা ঠিক কি? ডাক্তারি পরিভাষায় একে বলে ফরেনসিক ভয়েস অ্যানালিসিস। কণ্ঠস্বরের পিচ বা তীক্ষ্ণতা প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা আলাদা হয়। ফরেনসিক ভয়েস অ্যানালিসিসের মাধ্যমে দুটি কণ্ঠস্বরের নমুনা একই ব্যক্তির কিনা সেটা বোঝা যায়। কণ্ঠস্বরের নমুনার চুলচেরা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। কারো কথা বলার কায়দা, কথা বলার সময় কোথায় কোথায় থামছেন, এই সব কিছুই যাচাই করা হয়। এরপর আগের নমুনার সঙ্গে কতটা মিলছে পরের নমুনা সেটা পরীক্ষা করে দেখা হয়। আর এই পরীক্ষা নিয়েও তো কম টানাপোড়েন হয়নি গত রাতে। ইডি সূত্রে খবর, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময়ে অসহযোগিতা করেন ভদ্রকাকু। এসএসকেএমেই নেওয়া হোক ভয়েস স্যাম্পল, গতকাল ইএসআইয়ে বসে এই আজব আবদারও জোড়েন সুজয় কৃষ্ণ, এমনটাই জানা গেছে। প্রথমে মুখ খুলতেই চাননি, হাইকোর্টের নির্দেশের কথা তাকে বারবার বলেন গোয়েন্দারা। তারপরই কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া সম্ভব হয়। কাকুর গলা পেতে কার্যত কালঘাম ছুটেছে কেন্দ্রীয় এজেন্সির। শেষ পর্যন্ত সে কাজ হলো বুধবার রাতে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সারা। ইডির দাবি, এই দুর্নীতির তদন্তে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজ খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে মরিয়া হয়ে উঠেছিলেন তদন্তকারীরা। তবে এই নমুনা নেওয়ার কাজটি কিন্তু অত সহজ নয়, বেশ দীর্ঘ প্রক্রিয়া। সূত্রের খবর, প্রথমে তদন্তকারী সংস্থাকে আদালতে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার আবেদন করতে হয়। আদালত অনুমতি দিলে সাউন্ড প্রুফ ও একর প্রুফ ঘরে নমুনা নেওয়া হয়। কণ্ঠস্বরের নমুনা এসডি কার্ডে সংগ্রহ করে ফরেনসিক বিভাগ। সেখানে ভয়েস স্পেকট্রোমিটার সফটওয়্যারের লাইসেন্সড ভার্সনে পরীক্ষা হয়। কাউকে চেনার জন্য যেরকম জেনেটিক স্যাম্পলিং বা ডিএনএ স্যাম্পলিং, যেরকম রেটিনাল ম্যাপিং বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাপিং, সেরকমই কিন্তু ভয়েস স্যাম্পল। সুতরাং ভয়েস স্যাম্পল ইজ অলমোস্ট 100% অথেন্টিক এভিডেন্স অফ আ পারসন। সাধারণত নমুনা নেওয়ার সময় নাম পরিচয় জানতে চাওয়া সহ একাধিক প্রশ্ন করা হয়। যে কণ্ঠস্বরকে সামনে রেখে পরীক্ষা করা হবে সেখানে থাকা কিছু কিছু শব্দ বলিয়ে নেওয়া হয়। কণ্ঠস্বর বাড়াতে কমাতে নানা কৌশল নেওয়া হয়। মাঝে মধ্যে প্রশ্নের মাধ্যমে উত্তেজিত করে বা রাগিয়ে দিয়েও কণ্ঠস্বরের ওঠাপড়া দেখা হয়। সব দিক খতিয়ে দেখে সরাসরি তদন্তকারী এজেন্সিকে পজিটিভ বা নেগেটিভ রিপোর্ট দেয় ফরেনসিক বিভাগ। এই যারা ভয়েস অ্যানালিসিস করে তারা ওই বিভিন্ন পিচ, মানে স্পিচ প্যাটার্ন, তারা কিভাবে কথা বলছে, কোথায় গ্যাপ নিচ্ছে, সেইগুলো দেখে অ্যানালিসিস করে এবং ভয়েস কোয়ালিটি তার কিছু সেগুলোতে ইলেকট্রনিক্যালি তো মাপা যায়, সেইগুলো কম্পেয়ার করে বলতে পারে যে এই লোকটা একই লোক কিনা আর কি। তবে ভয়েস টেস্টের সময় কেউ স্বর বদল করতেও পারে, এই আশঙ্কা কিন্তু এড়ানো যায় না। বহু কেসে দেখেছি যখনই তাকে ভয়েস টেস্টটা নামানো হলো সে অন্যভাবে কথা বলবে। মানে যেরকম ধরুন আপনার সঙ্গে এখন আমি এইভাবে কথা বলছি, কিন্তু আমার যদি ভয়েস টেস্ট নয় তখন বলো হ্যাঁ ওই তো সেই মানুষ না, তখন আমি এইভাবে কথা বলবো। তাহলে ওই কথা বলার সঙ্গে ওর আসল কথার সঙ্গে মিল হচ্ছে না। কিছু কিছু অংশ থাকবে যেটা আসল যে তার ভয়েস, মানে যেভাবে সে কথা বলেছিল সেটা প্রমাণ হয়। বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তির কণ্ঠস্বর নেওয়া হয় তিনি নিজেকে বাঁচাতে কথা বলার ধরন বদলানোর চেষ্টা করেন। সেই জন্য ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা স্বরবর্ণ উচ্চারণে বাড়তি গুরুত্ব দেন, কারণ স্বরবর্ণ উচ্চারণের ক্ষেত্রে কারচুপি করা কঠিন। অর্থাৎ ব্যবস্থা অনেক, সতর্কতার মাত্রা যাচাইয়ের প্রক্রিয়াও। এক্ষেত্রে যাকে নিয়ে এত কথা সেই ভদ্রকাকুর ভয়েস থেকে কি পাওয়া যায়, নতুন কোন দুর্নীতির অধ্যায় থেকে পর্দা ওঠে তা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তার গলার আওয়াজের নমুনা দিয়ে কাকু কিন্তু ফিরেছেন আগের ঠিকানাতেই, মানে এসএসকেএম। এই হাসপাতাল, সেখানে ভিআইপিদের পরিষেবা, এসব নিয়ে এখন বিতর্কের সুর সপ্তমে। আর তার মধ্যেই এই ছবিটা দেখুন, রিষড়ার বাসিন্দা ৭৫ বছরের বৃদ্ধাকে জেনারেল সার্জারির ওপিডিতে দেখাতে আনেন তার ছেলে। অভিযোগ, আধার কার্ড না মেলায় জরুরি বিভাগের সামনে থেকে ট্রলি পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে গায়ের চাদরকেই অস্থায়ী স্ট্রেচার করে ইমার্জেন্সি থেকে সার্জারির ওপিডি পর্যন্ত নিয়ে ছুটতে হয় বাড়ির লোককে।
সুজয় কৃষ্ণ ভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিকরা হাসপাতালে আসেন, তারা এসি কেবিনে বেড পেয়ে যান। আর রিষড়ার বাসিন্দা পৌর, সেই বাসিন্দা পৌর আধার কার্ড আনতে পারেননি, সেই জন্য স্ট্রেচার জোটেনি। কষ্ট কি করে বলা যায় ওইটাই জানে। আমার যত কষ্ট আছে কেউ বুঝবে না। একটা স্ট্রেচার তো পাওয়া দরকার ছিল। নাই যা কষ্ট দেয় ও দেয়, লেকিন এটা তো কারো দোষ নাই, আমার কপালে। মানবতা বলে এখানে বিশেষ করে সরকারি তন্ত্রের মধ্যে ওদের আইন এত আছে, ওনার মানুষ মরে যাক কিন্তু ওদের আইনের ফাঁকে যাবে না। মানে আমার কাছে সব কিছু আছে, মারও আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সব কিছু আছে। কোনো কারণে মানুষ ভুল হয়ে যায়, তার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। মানবিকতার খাতিরেও কি স্ট্রেচার দেওয়া যেত না? কেন এভাবে স্ট্রেচারের অভাবে হাসপাতালের পরিষেবার মুখাপেক্ষি হয়ে থাকতে হবে, সেই প্রশ্ন উঠছে। চলুন ফেরা যাক রাজ্য রাজনীতির দিকে। সেখানে শাসক দলে এই মুহূর্তে কোন দলে কাঁটা ভালো রকম রক্ত ঝরাচ্ছে। তৃণমূলে রবীন প্রবীণ বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। আর এবার বোমা ফাটালেন আব্দুল করিম চৌধুরী। কুণাল ঘোষকে চাচা ছোলা ভাষায় আক্রমণ ইসলামপুরের বিধায়কের। নাম না করে তৃণমূলের সেনাপতিকে তীব্র কটাক্ষ আব্দুল করিমের। প্রবীণদের ছাড়া বাংলা কেন, দেশও চলবে না বললেন 11 বারের বিধায়ক। কুণাল ঘোষের অ্যাজ এ স্পোকসম্যান বলে আমাদের মমতা দিদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্ট্যাক করে দেওয়া ছিল। হি ইজ এ ননসেন্স, বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কি কোন রাজ্য বা ভারত দেশও চলবে না। ওই যে সেনাপতি হয়ে যায় না, যে বাচ্চা আছে, নাদান বাচ্চা, নাবালক, ওকে বলেছি, ওকে সেনাপতি মমতাজি করে দিয়েছে। শুধু আস্তে আস্তে ট্রেনিং পাবে বলে উঠবে, কিন্তু এখন ট্রেনিং পাওয়ার আগেই ও যে উঠে যেতে চায়, এটা অসম্ভব। ইট ইজ নট পসিবল। আব্দুল করিম চৌধুরী উনি 150 বছর বয়স পর্যন্ত বিধায়ক থাকুন, আর ওনার যদি আমাকে বরখাস্ত করার কোনো একটা মনে বাসনা জেগে থাকে, আর কেউ যদি না করে, উনি একটা সই করে পাঠিয়ে দিন, স্মারক হিসেবে বাঁধিয়ে রেখে দেবো। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথাগুলো বলছেন, এগুলি একেবারেই দুর্ভাগ্যজনক।